সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। এটা আসলে ৭২-এর সংবিধানে থাকার কথা ছিল, উচিত ছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে আদর্শ, সেই আদর্শের কাছে আমাদের ফিরতেই হবে। লোয়ার হাউসে ব্রুট মেজরিটির কারণে আপনি এটা করে ফেলতে পারেন। ২/৩ থাকলেও তো আপনি যা ইচ্ছা তা করতে পারেন। ব্যক্তির ইচ্ছার বাইরে গিয়ে প্রাতিষ্ঠানিক করতে হবে। ওই সংবিধান ওই নাগরিকের জন্য। হঠাৎ করে একদিন সকালবেলা উঠে শুনবেন যে দেশ এক দলের ব্যবস্থা হয়ে গেছে, এটা তো হইতে পারে না। আমরা একটা জায়গা তৈরি করেছি যেখানে সকলে মিলে বসতে হবে, কথা বলতে হবে, পরস্পরের কথা শুনতে হবে। আমরা ধরুন নির্বাহী বিভাগ সম্পর্কে কিংবা ধরুন আইনসভা সম্পর্কে, আমরা নাগরিক অধিকার সম্পর্কে আমাদের সুপারিশগুলো আমরা দিয়েছি। সংবিধান সংস্কার কমিশনের যে দায়িত্বটা ছিল সেটা হচ্ছে দুটো দায়িত্ব ছিল তো আমাদের উপর। প্রথম দায়িত্বটা ছিল বর্তমান যে সংবিধান, বিদ্যমান যে সংবিধান আছে সেটা পর্যালোচনা করার উদ্দেশ্যটা কি? আমরা দেখতে পেয়েছি আমাদের অভিজ্ঞতা থেকে, বাংলাদেশের মানুষ দেখতে পেয়েছেন, নাগরিক সমাজ তারা দেখতে পেয়েছেন যের মধ্যে অনেকগুলো ত্রুটি থেকে গেছে। এর একটা বড় ত্রুটি হচ্ছে এটার যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা মানুষ, সেটা হয়নি। তার বদলে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এক ধরনের স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তৈরি হচ্ছে, বারবার তৈরি হচ্ছে, এটা কিন্তু একবার তৈরি হয়নি। ভয়াবহ অবস্থাটা আমরা গত ১৬ বছর দেখতে পেয়েছি। তাহলে আমরা সেটা করেছি। বাদবাকির দ্বিতীয় দায়িত্বটা কি ছিল? আমাদের দায়িত্ব ছিল কিছু সুপারিশ করা, যে এটাকে যদি আপনি গণতন্ত্রায়ন করতে চান তাহলে কি কি জায়গায় হাত দিতে হবে, কি কি জায়গায় লক্ষ্য করতে হবে। তো আমরা সেই বিবেচনার থেকে সুপারিশগুলো দিয়েছি। আমরা ধরুন নির্বাহী বিভাগ সম্পর্কে কিংবা ধরুন আইনসভা সম্পর্কে, আমরা নাগরিক অধিকার সম্পর্কে আমাদের সুপারিশগুলো আমরা দিয়েছি। এখন সুপারিশগুলো বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কি বিবেচনা করবেন, কিভাবে তারা সেটা বাস্তবায়ন করবে, এটা তাদের ব্যাপার। সেদিক থেকে আমাদের কমিশনের দায়িত্ব কিন্তু পুনর্লিখন, সংশোধন, সংযোজন নয়। আমরা খেয়াল করে দেখুন, আমরা দায়িত্ব নেওয়ার পর ৩রা নভেম্বরের একটা সাংবাদিক সম্মেলনে আমরা খুব সুস্পষ্ট করে বলেছিলাম যে সব কিছুই আছে টেবিলে, সংশোধন, সংযোজন, বিয়োজন, পুনর্লিখন সবই আছে, সব কিছু আছে। এখন এটা কিভাবে করবেন, কতটুকু করবেন, সেটা তো রাজনৈতিক দলগুলো করবেন অন্তর্বর্তী সরকারের আলোচনা। ফলে আমি ওই জায়গাটায় যাই না আর কি, যে পুনর্লিখন হবে কি সংশোধন হবে, এটা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নিক। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে প্রত্যক্ষভাবে আলোচনা করিনি, সিভিল সোসাইটির সাথে করেছি। আমরা যারা আইনজ্ঞ, সংবিধান নিয়ে কাজ করেছেন, বিচারপতি, তাদের রাজনৈতিক দলগুলো লিখিতভাবে আমাদের দিয়েছেন। তো যারা এখানে এসে কথা বলেছে তারাও লিখিতভাবে দিয়েছেন, অনেকেই দিয়েছেন, সেগুলোকে আমরা বিবেচনা করেছি। বিবেচনা করার ক্ষেত্রে আমাদের তো একটা মৌলিক জায়গা থেকে কাজটা শুরু করেছি আমরা। সেটা কি? সেটা হচ্ছে গণতন্ত্রায়নটা করতে হবে, ক্ষমতার এককেন্দ্রীকরণটা বন্ধ করতে হবে, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে আদর্শগুলো আছে সেগুলিকে ধারণ করতে হবে, এবং যেটা করতে হবে নাগরিকের অধিকার সুনিশ্চিত করতে হবে। এগুলিকে যখন আমরা দেখেছি, তার সঙ্গে যেগুলি কনসিস্টেন্ট হচ্ছে, এগুলি আমরা আমাদের অংশীজনদের কাছ থেকে যেগুলি শুনতে পেয়েছি সেগুলিকে একত্রে ক্রিস্টালাইজ করেছি। আরেকটা হচ্ছে যে আমাদের বিবেচনা, কারণ এইখানে যে ৯ জন কমিশন সদস্য, তারা তো বিভিন্নভাবে সংবিধান নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছেন, তাদেরও তো একটা অবস্থান আছে, বোঝাপড়া আছে, সেগুলো মিলিয়ে আমরা আসলে এই জায়গাগুলোতে আসবার চেষ্টা করেছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে কিছু প্রতিশ্রুতি তো ছিল আমাদের, সেগুলি কি? সেটা স্বাধীনতার ঘোষণাপত্রে আছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। এটা আসলে ৭২-এর সংবিধানে থাকার কথা ছিল, উচিত ছিল, মানুষের আকাঙ্ক্ষা, এবং সেটাই প্রতিশ্রুতি ছিল। সেটা যুক্ত হয় না এই ৭২-এর সংবিধানে। কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠার ভিত্তি তো ওই জায়গায়, আমরা ওই ভিত্তিতে ফিরতে চেয়েছি। কারণ ৭১ তো হচ্ছে আমাদের সমস্ত কিছুর উৎস, তাই না? বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা মানুষের আকাঙ্ক্ষার একটা মূর্ত রূপ, তার একটা দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতা আছে, কিন্তু মূর্ত রূপটা তো ওই জায়গায়। তাহলে আমরা ওই তিনটাকে বলছি যে ওই তিনটা আসলে হওয়া উচিত বাংলাদেশের রাষ্ট্রের ভিত্তি। গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে তো প্রশ্ন করার কোনো জায়গা নেই। এটা ধরুন ৭২-এর সংবিধানও আছে, ছিল, এখনও আছে, এবং এই যে ১৬ বছরের সংগ্রাম, এই যে জুলাই আগস্টের যে ভয়াবহ অত্যাচারের মুখে মানুষের যে প্রতিরোধ, সেটা কিছুর জন্য গণতন্ত্রের। তাহলে সেটা আমরা রেখেছি। এর সঙ্গে আমরা যেটা যুক্ত করেছি সেটা হচ্ছে বহুত্ববাদিতার কথা বলেছি, একটা বহুত্ববাদী সমাজের কথা। কেন? কারণ হচ্ছে যে আপনাকে যদি আপনি একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করতে চান, রাষ্ট্র তৈরি করতে চান, তাহলে প্রথমেই স্বীকার করতে হবে আমরা এক ধরনের ডিভার্সিটির মধ্যে আছি, এক ধরনের
বহু মত, বহু পথ, বহু রকম আছে। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে ধরুন এই সমাজে দলিতরা আছেন, আমরা তাদেরকে কিভাবে ইনক্লুড করব? এই সমাজে থার্ড জেন্ডার আছেন, তাদেরকেও তো ইনক্লুড করতে হবে। আবার ধরুন যদি আপনি ধর্মের কথা বলেন, ধর্মের মধ্যে বিভিন্ন রকম ফারাক আছে, তাই না? যে কোনো ধর্মের মধ্যেই আছে, এটা কেবলমাত্র একটা ধর্মের কথা আমি বলবো না। তো তাহলে এই যে মানুষগুলো, তাদেরকে একত্রে আনা, রাষ্ট্রের এই জায়গাটা আমরা কীভাবে ধরব, সেই জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যদি এটাকে বহুত্ববাদ বলি তাহলে সেটা আরও বেশি বিস্তৃত হবে, ব্যাপক হবে, অধিকাংশ মানুষকে যুক্ত করা যাবে। সেই বিবেচনার থেকে আমরা প্রস্তাবটা করেছি। তো সেদিক থেকে আপনি যে বললেন যে আলোচনা হচ্ছে, এটা খুব ইতিবাচক। আমরা রাষ্ট্রের নীতি নিয়ে আলোচনা করছি, আমরা ৭১-এ ফিরে যাওয়ার জন্য যে আমাদের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করছি, আমরা গণতন্ত্রের জায়গাটাতে থাকতে চাচ্ছি। এই আলোচনাগুলো খুব গুরুত্বপূর্ণ। এই আলোচনাগুলো দুর্ভাগ্যজনকভাবে গত ৫২ বছরে হয় নাই। তো আমরা যেটা প্রস্তাব করেছি এটা আমাদের সুপারিশ। রাজনৈতিক দলগুলো বিবেচনা করবেন, সিভিল সোসাইটি বিবেচনা করবেন, তারপরে দেখা যাবে কোথায় গিয়ে আমরা দাঁড়াই। তো আমাদের কাছে মনে হয়েছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে আদর্শ, সেই আদর্শের কাছে আমাদের ফিরতেই হবে। কারণ হচ্ছে এটাই আমার ভিত্তি, এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশের নাগরিকদের, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা। গণতন্ত্র আমরা কোনো অবস্থাতেই ছাড় দেব না, কেউই দেবেন না এই দেশে। তাহলে আমরা ওই জায়গায় ৪টা জায়গায় তো আমরা একমত হয়েই গেছি, তাই না? বাকি থাকলে হচ্ছে বহুত্ববাদিতা। আসুন আমরা আলোচনা করি। আমাদের প্রস্তাবটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যে কোনো ওয়েস্টমিনিস্টার স্টাইলে সংসদীয় ব্যবস্থায় কিছু ক্ষমতা তার থাকবে, কারণ তিনি তো প্রধানমন্ত্রী। তাকে নির্বাচিত করা হচ্ছে সংসদ সদস্য হিসেবে, কিন্তু দল তাকে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রতি আস্থা রাখছেন, সংখ্যাগরিষ্ঠ সদস্য আস্থা রাখছেন, তাহলে তার কিছু ক্ষমতা তো থাকতেই হবে। কিন্তু ক্ষমতার অপপ্রয়োগগুলি বন্ধ করতে হবে এবং ক্ষমতার একটা সীমারেখা টানতে হবে। এই সীমারেখাটা আপনি টানবেন কী করে? এই কথাটা সকলে ধরেন গত ১ দশক ধরেই আমরা শুনছি, তাই না? ভারসাম্য তৈরি করতে হবে। তো ভারসাম্যের সাধারণ ধারণাটা কি? ভারসাম্যের সাধারণ ধারণা হচ্ছে যে আচ্ছা তাহলে আসুন আমরা বন্টন করে দিই। প্রধানমন্ত্রীর সাথে স্বাভাবিকভাবে লোকজনের ধারণা হচ্ছে যে রাষ্ট্রপতির কাছে কিছু দিতে হবে। তো এখানে দুটো সমস্যা থেকে গেল। একটা হচ্ছে যে রাষ্ট্রপতির কাছে দেয়া, এটা তো দুজন ব্যক্তির কাছে বা দুটো প্রতিষ্ঠানের কাছে দিলে এটা ভারসাম্য দৃশ্যত হলো, কিন্তু কাজে কি হবে নিশ্চয়তা নেই। আর বিশেষ করে রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রক্রিয়া, যে পদ্ধতি, সেখানে এটা সম্ভাবনা খুব কম। তাহলে আমরা বিবেচনা করলাম যে আসলে প্রতিষ্ঠান তৈরি করতে হবে। গণতন্ত্র টিকে থাকে প্রতিষ্ঠান দিয়ে, ব্যক্তি দিয়ে না। কিন্তু আজকে একজন প্রধানমন্ত্রী হবে, আজকে একজন রাষ্ট্রপতি হবেন, কালকে আরেকজন রাষ্ট্রপতি হবেন, তাই তো হবে। তো এরকম ব্যবস্থা আমরা প্রাতিষ্ঠানিকভাবে এটাকে মনে করেছি যে ব্যালেন্সের জায়গাগুলো, ভারসাম্যের জায়গাগুলো তৈরি করতে হবে। তার একটা প্রস্তাব হচ্ছে আমরা যেটাকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বলছি, সেখানে আমরা কি করছি, রাষ্ট্রের 3টি অঙ্গকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি। আর আমাদের বিবেচনাটা হচ্ছে, আমাদের অতীত ইতিহাস যদিও বলে যে আসলে ধরুন ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের মধ্যে এক ধরনের সম্পর্ক, তিক্ত সম্পর্ক থাকে। গণতন্ত্রে তো তার থাকার কথা না। আমরা কেন ভাববো যে আগামীতেও এরকম অবস্থা থাকবে? আমরা বিবেচনা করছি যে ধরুন রাষ্ট্রের 3টি অঙ্গ, নির্বাহী বিভাগ থাকবে, আইনসভা থাকবে, বিচার বিভাগের প্রতিনিধি থাকছেন, চিফ জাস্টিস, সকলে মিলে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এইটা হচ্ছে একটা জায়গা। আমরা মনে করেছি ক্ষমতার কিছুটা আমরা আবার রাষ্ট্রপতির কাছেও দিচ্ছি। কীভাবে বলা হচ্ছিল যে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া তিনি কিছুই করতে পারবেন, আমরা সেখানে একটা সীমারেখা টেনে দিচ্ছি যে কিছু বিষয়ে রাষ্ট্রপতি পারবেন। আবার যেটা করছি সেটা হচ্ছে যে কেবলমাত্র নির্বাহী বিভাগের মধ্যে কেন রাখবো, আমরা আইনসভার মধ্যেও তৈরি করি। যে কারণে আমরা বলছি যে সিলেক্ট কমিটি বা যেগুলোকে আমরা স্ট্যান্ডিং কমিটি বলি, স্ট্যান্ডিং কমিটিগুলিতে যেন বিরোধী দল থেকে সভাপতি আবার আমরা বলছি কি যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নিই। মানে চারিদিকে যেন এক ধরনের চেকস অ্যান্ড ব্যালেন্সেস তৈরি করতে হবে। এটা শুধু প্রধানমন্ত্রীর জন্য না, কিন্তু নির্বাহী বিভাগের উপর আমরা হুট করে বলি, স্বাভাবিকভাবে বলি প্রধানমন্ত্রী তো নির্বাহী বিভাগকে রিপ্রেজেন্ট করেন, ওই অর্থে তার হাতেই নির্বাহী ক্ষমতাটা থাকে। তো তাহলে আসেন আমরা এগুলো নিশ্চিত করার চেষ্টা করি। যেমন ধরুন জরুরি অবস্থা কীভাবে জারি হবে, এখন তো প্রায় প্রধানমন্ত্রীর একক ইচ্ছা, আমরা সেটা এনসিসিতে নিয়ে যাচ্ছি। আলোচনা করুন, জরুরি অবস্থার কি প্রয়োজন হতে পারে, অবশ্যই হতে পারে, তাহলে সকলে মিলে আলাপ আলোচনা করে সেটা নির্ধারণ করতে হবে। এইভাবে আমরা আসলে ভারসাম্যটা তৈরি করার চেষ্টা করছি। আমাদের মূল কথা হচ্ছে যে ভারসাম্যটা হতে হবে প্রাতিষ্ঠানিক, প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে হবে।
আমরা যেটা বিবেচনা করেছি যে এখন তো মানে দুটো ভাগে বিভক্ত হয়ে আছে, কিছু হচ্ছে আপনার মৌলিক অধিকার আর কিছু হচ্ছে নাগরিকের সামাজিক এবং অর্থনৈতিক অধিকার। এগুলোকে আমরা মনে করেছি যে একত্র করে, এক অর্থে আপনি বিল অফ রাইটস বলতে পারেন আর কি। আমরা যেটা দেখার চেষ্টা করেছি যে সেটা হচ্ছে এই অধিকারগুলো নিশ্চিত করতে হবে মানুষের। এখন যেগুলো ধরুন অর্থনৈতিক, হ্যাঁ, তো সেগুলি কি এই মুহূর্তেই করা যাবে? কালকে কি সকলের জন্য মানে অন্যের ব্যবস্থা করা যাবে? সেই জন্য আমরা বলছি যে প্রোগ্রেসিভলি রিয়েলাইজ করতে হবে, আস্তে আস্তে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী। 72 সালেও কিন্তু 72 সালের যখন সংবিধান প্রণীত হয়, পার্লামেন্টের আলোচনা, কমিটির আলোচনায় দেখবেন যে বলা হচ্ছে যেগুলি থাকা উচিত, কিন্তু 72-এর বাংলাদেশের রাষ্ট্রের সেই সামর্থ্য তো ছিল না। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, নতুন শুরু করছি আমরা, নেই। কিন্তু এখন তো আমাদের অনেক তৈরি হয়েছে, সব পারবো না, সব রাষ্ট্র পারবে না, কিন্তু কিছু কিছু জিনিস তো পারবে, সেগুলি। আর কতগুলি একেবারে মৌলিক অধিকার, এগুলি নিশ্চিত করতে হবে। আপনার গুম হয়ে যাওয়ার বিরুদ্ধে আপনার কোনো রকম রক্ষা কবচ থাকবে না, এটা তো হইতে পারে না। ভোট দেওয়ার অধিকার আপনার লুণ্ঠিত হবে, তার কোনো রক্ষা কবচ থাকবে না। এটা সংবিধানের তো মানুষের অধিকার রক্ষার জায়গা। সেই সমস্ত বিবেচনার থেকে, যেমন ধরুন একটা, অনেকে বলে যে ইন্টারনেটের কথা বললেন, দুদিন পরে তো ইন্টারনেট দেখা যাবে এই প্রযুক্তি বাতিল হয়ে গেছে। আমরা তো ইন্টারনেট বলতে এখনকার প্রযুক্তি যা আসলে তথ্যের অধিকার নিশ্চিত করার পথ তৈরি করে সেটা বলছি। কালকে যদি ইন্টারনেটের বদলে অন্য কিছু আসে, ঠিক আছে, সেটাই থাকবে। এবং ভবিষ্যৎ, আমরা কিন্তু আরও একটা জিনিস বুঝি, ভবিষ্যৎ নাগরিকের বিবেচনা করতে হবে। দেখুন, পৃথিবীতে আমরা যে আছি, আমরা তো আসলে কাস্টোডিয়ান, আগামীর যারা আসবেন তাদের কাস্টোডিয়ান। এই প্রকৃতি আমাকে রক্ষা করতে হবে, আমি ব্যবহার করব, কিন্তু রক্ষা তো করতে হবে আমাকে। এখন কেউ যদি সেটার ভয়াবহ ক্ষতি করে, তো আমি কি এটা বলতে পারবো না যে আপনি এটা ক্ষতি করছেন আমার পরের জেনারেশনের জন্য, আমার সন্তানের জন্য, তার সন্তানের জন্য, এই দেশের জন্য? এই জন্য আমরা বলছি যে অধিকারগুলিকে সম্প্রসারিত করুন, এনফোর্সেবল করুন, এবং বিচার বিভাগ যেন স্বাধীনভাবে এগুলো এনফোর্স করতে পারে। রাষ্ট্র এবং ক্ষমতাসীনরা যেন বিবেচনা করে, এটা করলে বিপদ হতে পারে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিবেচনাটা এসছে দুদিক থেকে। প্রথম বিবেচনাটা কি? প্রথম বিবেচনাটা হচ্ছে, এখন আপনি যখন ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে তৈরি করেন, মানে সংখ্যাগরিষ্ঠ ভোটে আসলে নিম্ন কক্ষটা, বা এখনকার যে আমাদের যে জাতীয় সংসদ, তাতে কী করে হয়? তাতে যেটা হয়, ধরুন সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব কিন্তু নিশ্চিত করা যায় না। আপনি গত নির্বাচনগুলো যেগুলো ফেয়ার ইলেকশন, সেগুলিতে দেখুন 40-41% মধ্যে ক্ষমতাসীন দল আটকে যায়, এমনকি 2/3 পায় 30-35-37%। তাহলে এই যে বাইরের মানুষগুলো থাকলেন, তাদের তো একটা প্রতিনিধিত্ব থাকতে হবে, তাই না? কারণ তারাও তো ভোটার, তারাও নাগরিক, তাদেরও কথা আছে। তারা হয়তো অন্য দলকে ভোট দিয়েছেন, তারা হয়তো অতটা সমর্থন পাননি যতটা পেলে তারা একটা আসন পেতে পারেন। তাহলে তাদেরকে অ্যাকোমোডেট করবেন কীভাবে আপনি? আমরা এই বিবেচনাটা দেখলাম যে তাহলে আসলে সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব লোয়ার হাউসে হলো, ধরুন ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম, যিনি বেশি ভোট পাচ্ছেন, কিন্তু অন্যদের আমরা কোথায় অ্যাকোমোডেট করি, তাদের ভয়েসটা কোথায় থাকবে, এই জায়গাটা আমরা নিতে চাই। এটা হচ্ছে একটা বিবেচনা। দ্বিতীয় বিবেচনাটা কি? দ্বিতীয় বিবেচনাটা হচ্ছে যে আপনি অনেক কিছুই লোয়ার হাউসে ব্রুট মেজরিটির কারণে আপনি এটা করে ফেলতে পারেন, 2/3 থাকলেও তো আপনি যা ইচ্ছা তা করতে পারেন। তাহলে এইটারও তো একটা চেক থাকতে হবে, তাই না? ফলে আমরা বলছি যে কিছু কিছু আইন যেতে হবে যেটা হিউম্যান রাইটস ভায়োলেট করবে, সেটা আমরা, যেমন ধরুন বাজেটের ব্যাপার আমরা খুব সুস্পষ্টভাবে বলেছি, এটা লোয়ার হাউসেই থাকতে হবে। কিন্তু বিভিন্ন আইন যেগুলো নাগরিকের অধিকার সংকুচিত করে বা রাষ্ট্রের জন্য প্রশ্ন, সেগুলো আসলে যেতে হবে আপার হাউসে। এই কারণে আমরা মনে করছি যে ব্যালেন্সটা তৈরি হবে আর কি। আমাদের এখানে নেই তো নেই, আমাদের যে বাস্তব পরিস্থিতি সেইটাকে লক্ষ্য করে তার একটা সমাধান তো আমাদের বের করতে হবে। এটার প্রথম দরকার যেটা, সেটা হচ্ছে আপনাকে এমন একটা কাঠামো আমরা তৈরি করতে চেয়েছি যেখানে রাষ্ট্রের 3টি অঙ্গ পরস্পরের সাথে একই জায়গায় বসে আলোচনা করতে পারবেন। এখন সেটা শুধু সংসদে থাকছে এবং সেক্ষেত্রেও তার অভিজ্ঞতাটা খুব ভালো না, কিন্তু অভিজ্ঞতা বিষয় না একমাত্র। তাহলে আপনার রাষ্ট্রের ভবিষ্যৎ, রাষ্ট্রের আইন, রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার একটা জায়গা থাকতে হবে। আমরা যেমন ওইখানে বলছি যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেইখানে যেন ওই এনসিসি সেগুলো নিয়োগ দেয়। কারণটা কি?
আমরা দেখছি যদি ব্যক্তির হাতে থাকে তাহলে ব্যক্তির ইচ্ছা অনুযায়ী হয়, সেটা যাতে না হয় আর কি। ব্যক্তির ইচ্ছার বাইরে গিয়ে প্রাতিষ্ঠানিক করতে হবে। ফলে সাংবিধান তখন বিবেচনাটা কি হবে, ওখানে প্রধান বিচারপতি আছেন, রাষ্ট্রপতি আছেন, প্রধানমন্ত্রী আছেন, বিরোধী দলীয় নেতা নেত্রী আছেন, তাই না, স্পিকাররা আছেন, সকলে মিলে আলাপ করে একটা ব্যবস্থা তৈরি করা যাবে। কারণ কারো আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ নেই, প্রত্যেকে ভালো চাইছেন, পথটা ভিন্ন। তো আলাপ আলোচনা করলে একটা সঠিক পথ বেরোবে, যেটা সকলের জন্য ভালো, নাগরিকদের জন্য ভালো, দেশের জন্য ভালো। এটা হচ্ছে আমাদের একটা বড় বিবেচনা থেকে। আর দ্বিতীয় বিবেচনা যেটা, সেটা হচ্ছে যে প্রতিষ্ঠান, গণতন্ত্র রক্ষার একটা বড় কাজ হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোর ব্যক্তির উপর যেন আমরা নির্ভর করি। এরকম প্রতিষ্ঠান যদি আমরা তৈরি করতে পারি বিভিন্ন জায়গায়, সেগুলো যদি কন্টিনিউ করে, সেগুলো যদি অব্যাহতভাবে তাদের দায়িত্ব পালন, প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে গণতন্ত্র। এটা আমাদের আশা, এটা আমাদের প্রত্যাশা, কারণ আমরা সেই সম্ভাবনা দেখি বাংলাদেশে। কঠিন হবে কেন? ধরুন সংবিধান সংশোধনে আমরা গণভোটের কথা বলেছি। বাংলাদেশের সংবিধান এক সময় ছিল, প্রথমেই ছিল না, পরবর্তী সময় ইন্ট্রোডিউস হয়েছে, পরবর্তী সময় বিশেষ বিশেষ ক্ষেত্রে ছিল, সেটাও মানে পরবর্তী সময় অপসৃত হয়েছে। মৌলিক বিষয়টা হচ্ছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে নাগরিকদের একটা সে থাকতে হবে, এটা থাকতে হবে। কারণ ওই সংবিধান ওই নাগরিকের জন্য, তার রক্ষা কবচ হচ্ছে সংবিধান। সে জানবেনই না যে আসলে হঠাৎ করে একদিন সকালবেলা উঠে শুনবেন যে দেশ এক দলের ব্যবস্থা হয়ে গেছে, এটা তো হইতে পারে না। কিংবা যে আপনার ভোটের অধিকার সীমিত হয়ে গেছে, চলেই গেছে, পঞ্চদশ সংশোধনের যেই অবস্থা আর কি। তো এইগুলো তো নাগরিকদের কাছ থেকে নিতে হবে। তো এইটা আমরা নিশ্চিত করতে চেয়েছি। আমাদের প্রস্তাবের জায়গাটা হচ্ছে যে নাগরিকের কনসেন্ট নেই, কারণ শাসন হচ্ছে কনসেন্টের বিষয়। আপনি যদি নির্বাচনের ব্যবস্থা রাখেন, কেন রাখি আমরা নির্বাচনের ব্যবস্থা? কনসেন্টটা আদায় করতে চাই, তাই তো। সকলের কাছে যাব, লোকে সম্মতি দেবে, সেই ভিত্তিতে শাসন হবে, তাই না? তো এখন যেটা, সেটা হচ্ছে যে এই জায়গার থেকে আমরা বিবেচনা করছি। 4 বছরের বিবেচনাটা রাজনৈতিক দলগুলো, অনেক রাজনৈতিক দল বলেছেন, সিভিল সোসাইটির লোকজন বলেছেন যে আসলে যেটা হয়, খুব দীর্ঘমেয়াদে থাকলে ক্ষমতা অপব্যবহারের প্রবণতাটা তৈরি হয়। আমরা কিন্তু শুধুমাত্র সংসদের ক্ষেত্রে বলছি তা না, আমরা কিন্তু ধরেন আপার লোয়ারের ক্ষেত্রে বলছি, আমরা মানে সমস্ত কিছু মিলিয়ে আমরা মনে করছি যে এগুলির মধ্যে এক ধরনের সিনক্রোনাইজ করা। আমরা যেই কমিশনগুলোর কথা বলেছি সেগুলোরও মেয়াদ, আমরা বলছি সাংবিধানিক কমিশনগুলোরও মেয়াদ কিন্তু 4 বছর করা উচিত, যাদের নিয়োগ করা হবে। আশা করছি দুটো কারণে। 1 নম্বর বিষয় হচ্ছে যে দেখুন, এনসিসির বিষয়টা যদি আপনি বিবেচনা নেন, আমরা একটা জায়গা তৈরি করেছি যেখানে সকলে মিলে বসতে হবে, কথা বলতে হবে, পরস্পরের কথা শুনতে হবে, তাই না? এবং আমাদের অতীত অভিজ্ঞতা খারাপ বলে ভবিষ্যৎ সবসময় আমরা খারাপই থাকবো তা তো আমি মনে করি না। তার জন্য রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন করা দরকার, দলগুলোর মধ্যে পরিবর্তনের। এবং আমি অনেক আশাবাদী এই কারণে, এত বড় গণঅভ্যুত্থান হয়েছে, 16 বছরের যেই তিক্ত অভিজ্ঞতা, তিক্ত মানে তো প্রাণ দেওয়ার অভিজ্ঞতা, নিপীড়নের অভিজ্ঞতা, তাই না, সকলেই মোকাবেলা করেছে। তো তার থেকে আমরা কিছু শিখবো না? সবাই শিখবেন, শিখেছেন, এটা আমি নিশ্চিত শিখেছেন। আস্তে ধীরে যে রাজনৈতিক সংস্কৃতি অকস্মাৎ বদলে যাবে আমি এরকম আশাবাদী না, কারণ এটা এক ধরনের ইউটোপিয়া হবে। কিন্তু আমি মনে করি এটা হবে। সংস্কৃতিতে পরিবর্তন কেবলমাত্র লিখিত সংবিধান দিয়ে হয় না। লিখিত সংবিধান কি করে? প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করে, দিক নির্দেশনাটা দেয়, হ্যাঁ, এবং এক ধরনের মানে পরিবেশ তৈরি করে যেখানে এই সংস্কৃতিটা বিকাশের জায়গা থাকে। সেটা আশা করি হবে।